সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আর আজকে আমাদের সাথে জুলাই নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ। তিনি কিন্তু জুলাই যোদ্ধাও। জি, ধন্যবাদ মিলন ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমেই স্মরণ করছি জুলাই আগস্ট আমাদের বিপ্লবের যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে আমি স্মরণ করছি, পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসলে শুধুমাত্র এই শহীদ পরিবার বা যারা জুলাই যোদ্ধার জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছে, পাশাপাশি যারা শহীদ হয়েছে, তাদের ঋণ বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। তাদের এই ত্যাগের বিনিময়ে বা তাদের এই ত্যাগের মাধ্যমে তাদেরকে আসলে কোনো ধরনের ক্ষতিপূরণের মাধ্যমে তাদের সেটা রিকভার করা সম্ভব নয়, তারা যেই ত্যাগ করে গেছে। পাশাপাশি আজকে হচ্ছে 18ই জুলাই, গত 2024 সালের জুলাই আগস্ট রেভলিউশনের এই 18ই জুলাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। 17ই জুলাই সন্ধ্যায় যখন রাষ্ট্রীয় পক্ষ থেকে যখন কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত আসে, 18 তারিখ ছাত্র জনতা সেই তাদের কমপ্লিট শাটডাউন ভেঙে রাজপথে নেমে আসে। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন মিরপুরে থাকতাম, আমার বাসা মিরপুর 11তে ছিল। এতদিন ছাত্রদল, অর্থাৎ এই 17 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদলের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে আন্দোলনটা করে আসছিল। নিজস্ব ছাত্রদলের কোনো ব্যানারে ছাত্রদল কোনো প্রোগ্রাম করেনি। এটা কৌশলগত কারণেই, যাতে করে ছাত্রদলের ব্যানারের মাধ্যমে যেন এই যে কোটা সংস্কার আন্দোলনের তাদের যেই আন্দোলনটা ছিল এটি যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। সেই হিসাবে শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য, দাবি দেওয়া আদায়ের জন্য, তাদের যৌক্তিক আন্দোলনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে কৌশলগত কারণেই এই বৈষম্যবিরোধী ব্যানারেই তারা কার্যক্রম করে আসছিল। আমরা যখন প্রথম এই আন্দোলনটা শুরু হয়, প্রথম দিকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের আমরা আসলে আজকে 18 জুলাই, যেহেতু আমরা আপনার পেছনের ঘটনাও শুনবো। আমরা 18 জুলাই ছিল একটি টার্নিং পয়েন্ট আন্দোলনের, একটি টার্নিং পয়েন্ট। এখান থেকে করে এই সময় শাটডাউন করা হয় সারা দেশ, এবং সেই 144 ধারা ভেঙে কিন্তু শিক্ষার্থী, ছাত্র জনতা, সব রাজনৈতিক দলের কর্মীরা, বাংলাদেশে যারা গণতন্ত্র প্রত্যাশিত ছিল, সবাই রাস্তায় নেমে আসে। 17 তারিখ ঘটনা আমরা বুঝতে পেরেছি যে 17 তারিখ যখন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যখন কমপ্লিট শাটডাউন চলে আসে, 18 তারিখ ছাত্র জনতা রাজপথে নেমে আসে, 144 ধারা ভঙ্গ করে এই ছাত্র জনতার যে ধারাবাহিক যে আন্দোলন এটি কন্টিনিউ করে। আমার মনে আছে যে 18 তারিখের সকালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মসূচি ছিল, আমাদের স্পট ছিল শান্তিনগরে স্পট ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই। আমরা শান্তিনগর বাজারে বিচ্ছিন্নভাবে আমরা অবস্থান করি। আমরা কিছুটা কৌশলগত কারণেই বিভিন্ন চায়ের দোকানে, শান্তিনগর বাজারের কাঁচা বাজারে, মুদি দোকানে, যে যেভাবে পারি আমরা চোখে চোখে ইশারা করে আমরা আইটকের মাধ্যমে আমরা কমিউনিকেশনের মধ্যে ছিলাম। আমি দেখতেছি যে আমাদের একজন সহযোদ্ধা আছে, আমরা চোখের ইশারায় ওকে সিঙ্গেল করে দিলাম, বাস চোখের সামনে পড়ছে, আমরা খুব আস্তে করে বলতাম যে বিচ্ছিন্নভাবে থাকো। যখনই নির্দেশনা আসবে রাজপথে ঝাঁপায় পড়ার, তখন আমরা 1 সেকেন্ডও দেরি করব না। হঠাৎ করেই আমাদের প্রেসিডেন্ট, ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ভাই কৌশলে পাশে অবস্থান করছেন। হঠাৎ করেই তিনি রাজপথে নেমে পড়লেন এবং তিনি হাত জড়ো করলেন এবং মিছিল শুরু করলেন। মানে তাৎক্ষণিক কয়েক সেকেন্ডের মধ্যে পুরা শান্তিনগর
বেইলি রোডের এই রাস্তা থেকে শুরু করে শান্তিনগর বাজার থেকে কাকরাইল পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পুরো রাজপথ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দখলে চলে যায়। এবং পরবর্তীতে আমাদের সেই মিছিল যখন কাকরাইল মোড়ে চৌরাস্তায় যে রাজমণি সিনেমা হল ওই সাইডে, রাজমণি সিনেমা যে অপোজিটে যে এখানে যে আপনার চৌরাস্তাটা, এই রাজপথ আমরা দখলে নিয়ে নিই সম্পূর্ণভাবে। এবং আমার মনে আছে যে ওখানে বিচ্ছিন্নভাবে কয়েকজন পুলিশ ছিল, তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই অবস্থানে ভীত হয়ে তারা তাদের দায়িত্ব ছেড়ে তারা অন্যদিকে চলে যায়। আমরা রাজপথে অবস্থান করি। পাশাপাশি এই কর্মসূচির পরে আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয় যে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ঢাকা শহরে বিচ্ছিন্নভাবে আছে, ঘরে ফিরবো আমরা চূড়ান্ত বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বারবার একটি মেসেজে দেওয়া হচ্ছে আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের সুনিশ্চিত, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কোনোভাবেই থাকতে পারবে না। নেতারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমাদের সহযোদ্ধা সবাইকে, ছাত্রদলের কেন্দ্রীয় সবাইকে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে, সর্বোচ্চ পরিশ্রমের বিনিময়ে রাজপথে থাকার জন্য। এবার ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব। পরবর্তীতে সেই কাকরাইলের কর্মসূচি শেষ করে আমরা চলে যাই। আমি ব্যক্তিগতভাবে চলে আসছি যে যার গন্তব্য। হ্যাঁ, যে যার গন্তব্য। আমি আবার বিকালে একটা প্রোগ্রামের, আমাদের তাৎক্ষণিক দুপুরের পরে আরেকটা প্রোগ্রামের আমাদের একটা প্রিপারেশন ছিল। তো এখন আমরা সকালে প্রোগ্রাম শেষ করছি, আরেকটা হচ্ছে দুপুরের পর বা দুপুরে, সেটা হওয়ার কথা আমাদের ওই ফকিরাপুল যে চৌরাস্তাটা, এই জায়গায় আমাদের স্পট ছিল। তো হটেবার একটা লং সময় আমি কি করব, হটেবার তাহলে নিজেকে সেভ করার জন্য আমি চলে যাই বাড্ডা ডিআইটি প্রজেক্টে। তো হঠাৎ করেই এই যে বলা হয় যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে ছাত্র এই পুলিশের প্রশাসনের যে একটি দফায় দফায় সংঘর্ষ হয়, সেই মুহূর্তটার আমি ওখানে রাজসাক্ষী ছিলাম। আমি কৌশলগত কারণে আমি সেভের জন্য আমি বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢুকে যাই। পরে দেখি যে এখানে আন্দোলন শুরু হয়েছে, আমি তাৎক্ষণিক আবার সেই আন্দোলনে ব্যাক করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। সেই স্মৃতিটা এখনো মনে আছে যে এটা 18 তারিখে, এটা 18 তারিখে আপনি জানেন যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাসটা হচ্ছে আপনার ওই মেইন রোডেই রাস্তার পাশে, হ্যাঁ, উল্টা দিকে কিন্তু বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকাটা। আমি ওখানে ভিতরে যাই। পরে যখন দেখি যে সাধারণ জনগণ ভিতরে, মহিলা শিশুরা সবাই ভিতরে একটা হুমড়ি খেয়ে পড়তেছে যে হ্যাঁ রাস্তায় আন্দোলন হচ্ছে, ঝামেলা হচ্ছে ছাত্রদের সাথে ব্রাক বিশ্ববিদ্যালয়ে, তাৎক্ষণিক সেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেই আন্দোলনে অংশগ্রহণ করি। আমি কি হয়েছিল পুলিশের সাথে সেখানে? প্রথমত আমাদের ব্রাক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আর অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, তারা সহ ওখানে তারা রাস্তায় যখন মিছিল শুরু করলো, আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব দে, সেই মিছিলকে কেন্দ্র করে পুলিশ সরাসরি আপনার গুলি করছে। গুলি করতে 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 এক পর্যায়ে এই শিক্ষার্থীদেরকে ব্যাকে নিয়ে যায় পিছনের দিকে। কারণ হচ্ছে আমরা তো ছিলাম আপনার নিরস্ত্র, আর পুলিশ তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, যখন আপনি রাষ্ট্রীয় যন্ত্রবাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা যখন আপনি আপনার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আপনি কাউকে দমন করতে চাবেন, নিরস্ত্র কোনো মানুষকে, তখন কিন্তু আসলে সেটা টিকে থাকা অনেক কঠিন। এবং একটা পর্যায়ে আমরা আমাদের মিছিলের এবং তাদেরকে মোকাবেলার পরিধি আরো স্ট্রং করি। আমাদের সাথে আরো শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেই আন্দোলনে যখন যোগ দিল, তখন দেখা গেছে যে আমরা ফ্রন্ট লাইনে থেকে দেখা গেছে সেগুলো নেতৃত্ব দেওয়া শুরু করি। পরবর্তীতে আপনি শুনে খুশি হবেন যে নর্মাল চায়ের দোকানদার থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ, যখন পুলিশ আমাদেরকে ধাওয়া করে একদিকে নিয়ে যাচ্ছিল, বাড্ডা লিংক রোডের দিকে নিয়ে যাচ্ছিল, পাশাপাশি পিছন যখন পুলিশ সামনে চলে যাচ্ছে আমাদেরকে ধাওয়া করতে, পিছন থেকে এই শ্রেণী পেশার মানুষ যোগ হচ্ছে। আমি আমাদের সাংগঠনিক, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 18 তারিখে প্রকাশ্যে ছাত্রদলের ব্যানারে রাজপথে প্রথম অংশগ্রহণ করে। এর আগে কৌশলগত কারণে বৈষম্যবিরোধী ব্যানারে, এবং পুরোটাই বৈষম্যবিরোধী ব্যানারেই আমরা কাজ করেছি। কিন্তু ছাত্রদল তখন নিজস্ব
সর্বস্ব শক্তি নিয়ে দেখেছে যে 18 তারিখে আসে, এবং এই 18 তারিখে সারা বাংলাদেশে 31 জন ছাত্র জনতার শহীদ হয়। এবং এই 18 তারিখেই ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের যে আমাদের ফাইয়াজ ঢাকার প্রথম শহীদ, তার বয়স ছিল মাত্র 17 বছর। এই ফাইয়াজ কিন্তু ওই দিন শহীদ হয়। মীর মুগ্ধ যিনি বলেছিলেন যে পানি লাগবে পানি, অর্থাৎ আমরা কিন্তু এই আন্দোলনে যার যার জায়গা থেকে যে যেটা করার জন্য, আপনার অনেক ছবি আপনি দেখবেন যে আমাদের মা বোনেরা ঘর থেকে চামিচ এবং রুটি বেলার জন্য যেই বেলুন না কি বলে এটাকে, হ্যাঁ বেলুন, সেগুলো নিয়ে কিন্তু ঝাঁপায় পড়ছে। হারিবেল যে যেখানে ছিল, যার যা ছিল সেখানে কিন্তু তারা এই আন্দোলনে মানে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে এটি আন্দোলনের একটি মোক্ষম সময়। এবং আপনি এটা এই যে না আমাদের যে ফ্যাসিস্ট সরকার, এই যে ফ্যাসিস্ট সরকারের যে দীর্ঘদিন যাবত স্টিম রোলার চালানো হয়েছিল শুধুমাত্র বিরোধী দল, বিরোধী মতকে দমন করার জন্য, সেটি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আসলে আপনার মনে আছে যে আমাদের ছাত্রদলের সাবেক সোনালী ফসল এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের ইলিয়াস আলী ভাই, তার ফ্যামিলি যখন তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর কাছে আমাদের ইলিয়াস ভাইকে ফেরত চাওয়ার জন্য সেই গণভবনে গিয়েছিল, শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট কিন্তু সেই আমাদের ইলিয়াস ভাইয়ের মেয়েকে ধরে একটা মিথ্যা আশ্বাসের মাধ্যমে সেখানে এই যে তার যে নাটকীয় অভিনয়, এই যে তার এই ধরনের তার বর্ণচোরা যে তার একটি চরিত্র, এইভাবে কিন্তু আপনার এই দেশের মানুষ প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই ফ্যাসিজমের শিকার হয়েছিল। পরে একটা পর্যায়ে মানুষ কিন্তু সে জবাবটা দেওয়ার আমার যেটা মনে হয় যে এটি একটি মোক্ষম সময় হিসাবে তারা নিয়েছে। 18 তারিখ এই ঘটনার ইতি হয়েছিল কিভাবে? 18 তারিখ ব্র্যাকের সামনে, যেটা বলছিলাম যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তখন শিক্ষার্থীর এই আন্দোলন কিন্তু লোকজন ধীরে ধীরে যোগ হচ্ছিল, লোকজন ধীরে ধীরে চায়ের দোকানদার, এবং ওই যে আমি যেটা বললাম যে পুলিশ আমাদেরকে ধাওয়া নিয়ে যাচ্ছে, এবং পুলিশের পিছন থেকে আপনি তো পুলিশ আমাদেরকে ধাওয়াবে এবং একটা রোডের সামনের দিকেই যাবে, একদিকে যাবে না, তাহলে পুলিশের পিছন থেকে আবার আমার স্পষ্ট মনে আছে যে চায়ের দোকানদার অন্য একটা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলে আপনি এই কারণে আর পারেন না, এই প্রোগ্রামটা হচ্ছে মানে দুইটা প্রোগ্রামের মাঝের সময়টা, এটা মাঝের সময়টা। পরবর্তীতে সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এখানে কেউ মারা যায়নি ওই 18 তারিখ? হ্যাঁ, এখানে মারা গেছে। এখানে আপনার আমার যেটা মনে হয় যে মানে আমি যতটা জানি যে হিস্ট্রি থেকে, এখানে আপনার ওভারঅল 5 জন মারা গেছে ওই ব্র্যাকের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। এবং পুলিশ কিন্তু একটা সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল, না ভিতরে গিয়েও এই আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। পরবর্তীতে সেইটা শেষ করে, যেহেতু আমার একটা সাংগঠনিক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে আমাদের একটা নির্দিষ্ট, পরবর্তীতে আমরা সেই ফকিরাপুলে সেই মিছিলের নেতৃত্বে ছিল আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের ছাত্রদলের নাসিরউদ্দিন নাসির ভাই। আমরা সেখানে পরবর্তী সেই দুপুর পরবর্তী সেখানে পুলিশ আপনাদেরকে ধাওয়া দেয়নি মিছিলে? হ্যাঁ, সেখানে আমাদেরকে মিছিল ধাওয়া দিচ্ছে, এবং সেই মিছিল থেকে আমাদের সম্ভবত 2 জন বা 3 জন, 2 জন কনফার্ম, 2 জন বা 3 জন সেই মিছিল থেকে আমাদের গুলি করেনি, গ্রেপ্তার হয়েছিল। পুলিশ গুলি করেছিল? হ্যাঁ, পুলিশ গুলি করেছে, টিয়ার সেল নিক্ষেপ করছে এবং ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু আমরা আমাদের দুঃসাহসিক মনোভাব নিয়ে আমরা আমাদের সেই প্রোগ্রাম সাকসেস করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের 2 জন কিংবা 3 জন। ওই দিনের প্রোগ্রাম তো আপনাদের শেষ হলো। 19 তারিখ আসলে শুরুটা কি করেছিলেন? 19 তারিখে আমাদের দিক নির্দেশনা ছিল যে যার যেই অবস্থানে থাকুক না কেন, যার যেখানে সুবিধা তারা সেই এলাকায়, যেমন আমার বাসা মিরপুরে, আমাকে মিরপুর 10 এবং আমাদের যে ইসিবি চত্বর, সেই দুইটা পয়েন্টে আমরা আবার কেন্দ্রকে আমাদের ইনশিওর করতে হয় যে কে কোন এলাকায় আমরা প্রোগ্রাম করছি। ইসিবি চত্বরে 19 তারিখে আমি ইসিবি চত্বরে অবস্থান নিয়েছিলাম, এবং সেখানে ইসিবি চত্বরে আপনি জানেন যে সেখানে আপনার সেনাবাহিনীর আলাদা ক্যাম্প করা হয়েছিল এবং বিজিবির জন্য ক্যাম্প করা হয়েছিল, এবং পুলিশ 144 ধারা জারি থাকবে, এবং রাষ্ট্রীয় সকল বাহিনীর মাধ্যমেই এই ছাত্র জনতাকে দমন করার জন্য। না, 19 তারিখের ঘটনা একটু ইসিবি চত্বরে কি হয়েছে? ইসিবি চত্বরে আমাদেরকে যখন নির্দেশনা দেওয়া হলো 18 তারিখ রাতে যে আগামীকালকে
যার যার অবস্থান অনুযায়ী যে এলাকায় থাকবে সেই এলাকায় যার যার সুবিধা অনুযায়ী আন্দোলনে থাকতে হবে। তো আমি কৌশলগত কারণে রাস্তার ভিতর দিয়ে অলিগলি দিয়ে আমি সিবি চত্বরে পৌঁছাই এবং সেখানে তাৎক্ষণিক আমরা একটা ঝটিকা মিছিলের মতো আমরা সেখানে করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেখানে আসলে রাষ্ট্রীয় বাহিনীর দমনপীড়ন এমন পর্যায়ে গেছিল আমরা নিজেরা সেভে চলে আসি। কারণ হচ্ছে আমাদের যদি দুর্ঘটনাই ঘটে যায় তাহলে তো আমরা সামনের দিনগুলোতে চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা রাস্তায় থাকতে পারবো না। তো সেই দিনটা আমরা এভাবেই পার করি। ইন্টারনেট সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইন্টারনেট না থাকা দেখা গেছে যে আপনার যোগাযোগটা করছিলেন কি? হ্যাঁ, যোগাযোগটা ওই যে ভিপিএন ব্যবহার করতাম আমরা তখন। ভিপিএনটা আমাদের খুবই উপকার হয়েছে। এর আগে আমি কখনো ভিপিএন ইউজ করতাম না। তো ভিপিএনটার মাধ্যমে অ্যাটলিস্ট আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু সাপোর্ট আমরা একটা মেসেজ পেলে দেখছেন আগামী দিন কোথায় থাকবো জাস্ট এটা পেলে। এবং ভিপিএন বেশ ভালো সাপোর্ট দিছে সেই ক্ষেত্রে। এই 18 তারিখে 19 তারিখ 19 তারিখ এর পরবর্তীতে আপনার এই 18-19-এর পর থেকে কিন্তু আপনার এই যে দমনপীড়নের মাত্রা এমন পর্যায়ে চলে যায়। প্রত্যেক ঘরে ঘরে যে পুলিশের যে তাদেরকে মানে আটক করার চেষ্টা এবং অভিযান চালানো এবং সর্বশক্তি দিয়ে রাষ্ট্রীয় বাহিনী কিন্তু এই ছাত্র জনতা কেউ বাসায় থাকতেন না, আমরা কেউ বাসায় থাকতাম না। আমি একটা জায়গায় আশ্রয়ে ছিলাম এবং আমরা সেখানে আশ্রয়ের এরকম যে আমরা প্রথমত মোবাইল টোটাল অফ করে দিতাম, মোবাইল অফ করে এবং ডিভাইস মুক্ত। বিষয়টা এরকম যে টোটালি ডিভাইস মুক্ত। এবং আমি আমার যে রেগুলার ব্যবহারের যে মোবাইলটা ওইটা কৌশলগত কারণে ওইটাকে অফ করে একটা জায়গায় করে অন্য নাম্বার না, আমি আন্দোলনের জন্য আলাদা মোবাইল ইউজ করতাম, বাটন মোবাইল। এই সিমটা আমার নামেও ছিল না এবং আপনার এই মোবাইলটাও ছিল নতুন একটা মোবাইল। এবং যাতে করে দেখা গেছে যে এই মোবাইল বা এই ডিভাইসকে ট্র্যাক করার মতো কোনো ধরনের এটা কৌশল, এটা আমরা 13-14 আন্দোলনে যখন ছিলাম তখন থেকে এই কৌশলটা। তখন একটা সময় আমরা সিটি সেল ইউজ করতাম, এরপরে আসলো ভাইবারের সময় আমরা আমাদের কথোপকথনকে আপনার সিকিউর করার জন্য আমরা ভাইবার ইউজ করতাম। পরে ভাইবারও একটা পর্যায়ে আপনার ট্র্যাকিং এর ইসে চলে যায় প্রশাসনে। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা ইসরায়েল থেকে, তৎকালীন আমার মনে আছে ইসরায়েল থেকে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছিল শুধুমাত্র বিরোধী দলকে ট্র্যাকিং করার জন্য, কি হচ্ছে না হচ্ছে এই শুধুমাত্র ট্র্যাকিং করার জন্য এই ফ্যাসিস্ট হাসিনা এই পরবর্তী দিনগুলোতে বেশিরভাগ সময় 20-21 এই সময়গুলোতে আমাদেরকে অত্যন্ত কৌশলে এবং এই সবসময় প্রতিদিন কিন্তু লাশ পড়ছে। এই যে টোটাল 36 দিন আন্দোলনে যে 2000 ছাত্র জনতা যে শহীদ হয়েছে, এই শহীদের সংখ্যা কিন্তু টোটালি আপনার 20 তারিখের পরে 20 থেকে 1-2 তারিখ পর্যন্ত এই সময়গুলোতে সবচেয়ে বেশি। এই টোটাল একটা সপ্তাহ যদি এই সময় লাশগুলো পড়তো আপনার বেশি। 18 তারিখে যখন এই মৃত আন্দোলন যখন পুনর্জন্ম নিয়ে আসে তখন কিন্তু এই মাদ্রাসার শিক্ষার্থীরা, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু এই আন্দোলনকে একটি আইসিইউর একটা আন্দোলনকে আবার পুনর্জন্ম দিয়েছিল এই শিক্ষার্থীরা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অহংকার করে বলতে পারে এবং আপনার পেপার পত্রিকা সহ এবং আমাদের সমস্ত কিছু এগুলো কিন্তু আমাদের আপনার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। 1 তারিখ থেকে শুরু করে একদম চূড়ান্ত হাসিনা পতন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাগ্রে মাঠে ছিল। প্রথম পর্যায়ে কৌশলগত কারণে না, এটা তো বলার অপেক্ষা রাখে না। সরকারি যে রিপোর্ট সেখানেও তো সর্বাধিক শহীদ হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইনান, সে কিন্তু প্রকাশ্যে বলছে যে এই আন্দোলনে অর্থায়ন করতেছে আব্দুল ওয়াল মিন্টু, তারেক রহমান টাকা দিচ্ছে, তার প্ল্যানে এগুলো হচ্ছে। ছাত্রদলের কর্মীদেরকে মাঠে থাকতে বলতেছে, এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে নয়। ঘটনা কিন্তু সত্য। এবং আমাদের কৌশলগত কারণে এই 18 তারিখের আগে কিন্তু আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তিনি কৌশল, এটা কিন্তু কৌশল, যে এই আন্দোলনে আমাদের বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। না, এটা তো রাজনৈতিক আন্দোলন ছিল না, সুতরাং তারা রাজনৈতিক আন্দোলন নিয়ে আছে, এটা কেন বলবে? হ্যাঁ, এটা কৌশলগত কারণে। কিন্তু আজকে আপনি দেখবেন যে এই সেই আমাদের মহাসচিবের সেই কথাকে কোট করা হয়, অর্থাৎ বিএনপি ছিল না সেটাকে প্রমাণ করতে চায়। কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু
সেই আন্দোলনের সময়গুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বস্থানীয় যে নেতৃবৃন্দরা, এই যে আজকের আপনার নাহিদ, আজকে আপনার সার্জিস, হ্যাঁ, এই হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের রাকিব ভাই, ছাত্রদলের রাকিব ভাই মিটিং করেছিল, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে পরবর্তীতে প্রকাশ পেয়েছে। তো আসলে এই 36 দিনের আন্দোলনকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্দিষ্ট কোনো রং দিতে চায় না। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের ছাত্রদলের ক্রেডিট নিতে চায় না। ঘটনা প্রবাহ আসলে কোন দিকে গেল? আপনি পরবর্তীতে কোন আন্দোলনে অংশ নিয়েছেন? এবং আচ্ছা, এর পরবর্তীতে এভাবে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বিশেষ কোনো আন্দোলনের স্মৃতিচারণ, জি বিশেষ কোনো দিন, হ্যাঁ বিশেষ কোনো 20 কিংবা 25 তারিখ, এক্স্যাক্টলি আমার সম্ভবত একটা মামলার হাজিরা ছিল, এটা অবশ্য 1 তারিখের পরে। 1 তারিখের পরে আমার একটা মামলার হাজিরা ছিল। আমি 1 বা 2 তারিখ বা 3 তারিখ, হ্যাঁ না, এটা 2 বা 3 তারিখ হবে। আমি মামলার হাজিরা ছিল। হাজিরা কোথায়? বরিশালে ছিল না, মামলার হাজিরা ছিল আমাদের হ্যাঁ ঢাকা জজ কোর্টে। এটাও আমাদের যে গত 28 অক্টোবর পরবর্তী 28 অক্টোবর পরবর্তী যে মামলা, আমি 28 অক্টোবর গ্রেপ্তার হই। সেই মামলাতে আমি 3 মাস জেলে থাকার পরবর্তী সময় এটা ধারাবাহিকভাবে একটা মামলার হাজিরা ছিল। তো রাষ্ট্রের এই পরিস্থিতির মধ্যে মিরপুর থেকে আপনার কোর্টে যাওয়া, এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়েছে। তারপর আইনজীবীকে ম্যানেজ করার চেষ্টা করলাম। সে বললো যে না দেখেন, এটা ম্যানেজ হবে না, আপনি একটু আসেন কষ্ট করে। তো আমরা তরুণ ছেলে, ইয়ং ছেলে, আমাদের এই দুঃসাহসিক চ্যালেঞ্জ নেওয়ার মতো আমাদের সেদিন মনোভাব রয়েছে। পরে আপনার করলাম যে আমি রওনা দিলাম বিভিন্ন যানবাহন ভেঙে 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 ভেঙে, কখনো বাসে, কখনো অটোরিকশায়। তো আমার যেটা মনে আছে যে আমাকে বাসে, মিরপুর থেকে বাসে আমি গুলিস্তান পর্যন্ত গেছি। তো তখন আমি যখন আপনার এই মিরপুর থেকে মেইন রোডে উঠে আমি কোর্টের দিকে রওনা দিলাম, তখন আমি দেখলাম যে ফ্যাসিস্টদের একটা ঝটিকা মিছিল, অল্প কিছু সংখ্যক লোক। এটা মিরপুরে এটা হচ্ছে আপনার 11 এবং 10-এর মাঝামাঝি। এটা হচ্ছে কোনো দায় সারা কিছু শ্রমিক শ্রেণীর লোকজন, লেবার শ্রেণীর লোকজন, তারা লুঙ্গি পরা, কেউ পাঞ্জাবি পরা, অর্থাৎ দেখলে বোঝা যায় যে আসলে এসব লোকজনকে ডেকে টেকে নিয়ে কোনোভাবে টাকা পয়সা দিয়ে এনে কোনো নেতা হয়তো তার সংগঠনের কাছে একটা দায় সারা একটা মিছিল শো আপ করতে চাচ্ছে। তা আমি তখনই মোটামুটি স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তারা এখন আর মাঠে নেই। এটা আমি তখন নিশ্চিত। এটা আপনাকে অনেকটা উজ্জীবিত করেছিল যে আওয়ামী লীগের এই যে না 17 বছরে তাদের অবৈধ টাকা পয়সা, চাঁদাবাজি, ধান্দাবাজি, তারা যেই পরিমাণে আপনার পকেট বোঝাই করেছে, তাতে করে এবং তাদের অ্যাটলিস্ট আপনি জানেন যে দীর্ঘদিন কিন্তু আপনার মানুষকে আওয়ামী লীগ করতে বাধ্য করা হতো, মিছিলে যাওয়াকে বাধ্য করা হতো, হলে থাকতে হলে তাকে প্রোগ্রাম করতে হবে। এই যে চাপিয়ে দেওয়ার যে একটা সংস্কৃতি এই আওয়ামী লীগ এই চালু করে গিয়েছে, তো সেই হিসাবে তো তুলনামূলকভাবে তাদের একটু লোকজন বেশি হওয়ার কথা, তাই না? বাধ্য করা হয় যখন, আপনি দেখবেন যে তাদের একটা সমাবেশে আপনার বাস চালক, শ্রমিক, সেই তাদের কিন্তু এই ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে সেই বাস বন্ধ করে দিয়ে আপনার সবাইকে প্রোগ্রামে যেতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিয়ে সবাইকে প্রোগ্রামে যেতে হবে, কলেজ যেতে হবে। তো আমি সেদিন নিশ্চিত হয়েছিলাম যে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে গেছে এবং আওয়ামী লীগ কর্মী এখন আর রাজপথে নেই, আসার মতো এই দুঃসাহসিক কর্মী নেই। তো এবার আমার উদ্দেশ্য ছিল কোর্টে যাওয়া, যেহেতু মামলার হাজিরা। আমি বাসে করে আমি চলে গেলাম গুলিস্তান পর্যন্ত। রাস্তা থমথমেও পরিস্থিতি, তেমন কোনো লোকজন নাই, একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আমি যখনই গুলিস্তান পার হয়ে বংশালের দিকে গেলাম, তখন আমি দেখলাম, আমি একটা অটোতে করে যাচ্ছিলাম, একটা ক্যাপ পরা আমার, তখন আপনার এই ফ্যাসিস্ট কিছু কর্মীরা তারা সেখানে বড় বড় রান্দা চাপাতি নিয়ে মেইন রাস্তায় এসে এইভাবে ঘুরাচ্ছে। 1 তারিখের পর তাদের কিছু শোডাউন ছিল। 1 তারিখে এইভাবে, ঠিক আছে, এরকম বড় বড় রামদা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এইভাবে প্রকাশ্যে ঘুরাচ্ছে। এখন আমি সামনে যাচ্ছি, এখন অটোরিকশায়, ওই যে অটোরিকশাগুলো, এখন আমি বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কিভাবে যাব, এটা আমার জন্য অত্যন্ত মারাত্মক চ্যালেঞ্জ হয়ে গেছে। তো আমি দেখলাম যে কোনো একটা রিক্সা টান দিয়ে চলে গেছে এক সাইড দিয়ে, তার আগুন টাগুন জ্বালে দেশীয় অস্ত্র, এরকম দেশীয় অস্ত্রগুলো এভাবে ঘুরাচ্ছে, ঠিক আছে,
খুবই তারা খুব একটা হ্যাঁ কি বলে এটাকে, হ্যাঁ খুব তারা জলি মাইন্ডে, খুবই তারা হাতে অস্ত্র, ঠিক আছে, রক্ত গরম। তো আমি সেই তাদেরকে সেই এই ধরনের হ্যাঁ ওভারটেক করে এখানে চ্যালেঞ্জ নিয়ে সামনে গেলাম। যখন আমি আপনার বংশাল চৌরাস্তাটা পার হয়ে কোর্টের যে রোডটা, সদরঘাটের রোডটায় ঢুকলাম, ঢোকার সামনেই আমি দেখলাম যে আপনার আইনজীবীরা সেখানে, হ্যাঁ আইনজীবীরা সেখানে মিছিল করতেছে। পাশাপাশি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তৎকালীন সভাপতি আসলাম ভাইয়ের নেতৃত্বে এবং ছোট ভাই রুমি সহ, আমার মনে আছে আমাদের সহযোদ্ধারা, সেখানে একটি পুলিশের গাড়িতে তারা আগুন ধরে দেয়। কোর্টের যে গেটটা, সেই গেটটাতে পুলিশের একটি গাড়িতে আগুন ধরে দেয় এবং সেখানে পুরো ছাত্রদলের দখলে চলে যায় পুরো রাজপথ। আমি কোর্টে হাজিরা দেওয়ার তাৎক্ষণিক তাদের সাথে আমি সেই জয়েন করি। আসলাম ভাই কিরে কোথেকে আসলি, আমাকে বললো ভাই হাজিরা আছে। কিসের হাজিরা টাজিরা, আন্দোলন শেষ হোক আগে। তারপর এবার আমি বললাম যে ভাই আন্দোলন করি, আপনাদের সাথে আসি, পাশাপাশি যেহেতু আমাকে আইনজীবী ডেকেছে আমি হাজিরাটাও দিব। তারপর তাদের সেই যে আন্দোলনের শরিক হলাম, পুলিশের গাড়ি টাড়ি করে টোটাল ওই এলাকা প্রশাসন মুক্ত করে ফেলো। আসলাম ভাইয়ের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কবি নজরুল সরোয়ার্দী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বংশাল থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা, তারা পুরো এলাকাকে দখলে নিয়ে নিল। 3 তারিখের ঘটনা। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন আপনি ওখান থেকে আদালতে হাজিরা দিয়ে বাসায় চলে আসলেন? না, আপনি যেখানে থাকেন না, যখন ছাত্রদল এই পুরো এলাকা দখল নিয়ে গেল, তখন কিছু আপনার একটা আইনজীবী, মানে আওয়ামী লীগ প্যানেলের কিছু আইনজীবী, তারা আবার রাজপথে নেমে আসলো। তারা রাজপথে তখনই নেমে আসছে যখন সদরঘাটের থেকে প্রশাসনের কিছু গাড়ি আসছে। তারা যখন পুলিশ প্রোটেকশন, নিজস্ব কিন্তু কোনো সাহস নাই যে হ্যাঁ আমরা আমাদের মতো করে পুলিশ প্রোটেকশন ছাড়া আমরা নামি। যে পুলিশ প্রোটেকশন আসলো, প্রশাসন আসলো, এই তারা নামিয়া জয় বাংলা জয় বাংলা তাদের যেই তসবি পড়া সেটি তারা জব করতে রইল। এর আগে কিন্তু পুলিশ ছাড়া বা প্রশাসন ছাড়া তারা রাজপথে নামার কোনো দুঃসাহস ও দেখায়নি। হতে পারে পরবর্তীতে আমি রাজপথ থেকে চলে গেলাম। পরবর্তীতে বাহিরে আপনার পুলিশ আসার পরবর্তীতে গুলি চালালো এবং ছাত্রদল অনেকটা আপনার বিচ্ছিন্ন হয়ে গেল, নিজের সেভ করার জন্য বিভিন্ন অলিগলিতে চলে গেল। এরপরে হচ্ছে আপনার এই পুরো সময়টাতে আমি কোর্টের ভিতরে থাকি এবং আমি আমার হাজিরা কমপ্লিট করে আমি বের হয়ে যখন আমি ভিতর দিয়ে আপনার বংশাল চৌরাস্তা আসলাম, এই মেইন রোড দিয়ে আসিনি, আগে যেদিক দিয়ে গেছি এদিক দিয়ে যাইনি, আমি ভিতর দিয়ে ওই যে আপনার ওই যে বিভিন্ন লোহা লক্কর যে বিক্রি হয় ওই দিক দিয়ে ভিতর দিয়ে আমি চৌরাস্তা আসলাম। আসার পরে রাজপথের পরিস্থিতি খুবই খারাপ। আপনার রাস্তায় ইট পাটকেল শুরু করে মানে একদম থমথমে পরিবেশ। এবং আমি দেখলাম যে বাবুবাজার ব্রিজ থেকে পুলিশ আসতেছে। তো এখন কিভাবে বাসায় ফিরবো, এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে আমি ওই যে ভিতরগত একটা রোড দিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম, মধ্যে বৃষ্টি আসলো, প্রায় আধা ঘন্টা 45 মিনিট বৃষ্টি শেষ করে পরবর্তীতে আপনার রাজপথে পুলিশ, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় আপনার ধাওয়া পাল্টা দেওয়া, এই যে একটা পরিবেশ। পরবর্তীতে আমি এনিওয়ে একটা মোটরসাইকেল পাঠাও, একটি রাইড শেয়ারিং একটা মোটরসাইকেল নিয়ে আমি রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে। পরবর্তীতে আমি যখন আপনার চলে আসলাম কাকরাইল থেকে ইস্কাটনের এই রোডটাতে, তখন দেখলাম যে সেখানে আপনার বিভিন্ন জায়গাতে জ্বালাও পোড়াও হচ্ছে বা এই সেই প্রশাসন তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, খুব থমথমে পরিস্থিতি। এনিওয়ে আমাকে প্রশাসন আমি দেখছি, আমি রাস্তা চেঞ্জ করে ফেলি, আমি আবার ওইদিকে যাচ্ছি, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এইভাবে কোনো না কোনোভাবে মহাখালী পরে ঢুকে, মহাখালীতে ঢুকে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢুকে ভিতর দিয়ে আমি আমার বাসায় পৌঁছে যাই আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার বাবা আমাকে কল করে, হ্যাঁ কি তুমি কোথায়? ওই না আব্বা, আমি তো সারাদিন বাসায় আছি আব্বা, অসুবিধা নেই, আমি বাসায় আছি, আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না। কারণ হচ্ছে আমরা রাজপথে থাকি আর যেখানে বাবা মার একটা পার্থিব দুশ্চিন্তা, সেজন্য আমি অবশ্য মিথ্যা বলেছি যে আমি বাহিরে এত বড় একটা ঝুঁকিপূর্ণ বিষয় ফেস করে আসার পরে আমি বাবাকে বলছি যে আমি বাসায় আছি আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। তো আসলে পরবর্তীতে
আমি আবার বিকালে বের হই, বিকাল নাগাদ বের হই, একটু বিশ্রাম নিলাম বাসায়। বিশ্রাম নেওয়ার পরে মিরপুর 11 নম্বর বাসা থেকে বের হয়ে 10 নম্বরের দিকে চলে আসলাম। দেখলাম যে সারাদিন সেখানে পুলিশের সাথে ছাত্র জনতার ব্যাপক তাণ্ডব হয়েছে। এবং তখনও চলছিল না, তখন আপনার শেষ হয়েছে, অনেকটা শেষ হয়েছে। আমি আবার বাসায় একটু বিশ্রাম নিলাম, শেষ হয়েছে। কিন্তু সেখানকার সর্বসাধারণ পাবলিক, তারা আপনার তাদের মুখে গিয়ে শুনলাম যে উপর থেকে, ছাদের থেকে গুলি করা হয়েছে, 4 জন 5 জন 7 জন মারা গেছে, ঠিক আছে। এবং তারা এমনভাবে কোথায় কে গুলি করতেছে তারা ট্রেস করতে পারছে না। এই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এই 3 দিন আসলে পুলিশের ভূমিকা মারমুখী ছিল, এবং বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে খবর আসছিল যে এখানে পুলিশ মারা গেছে 2 জন, ওখানে পুলিশ মারা গেছে 3 জন, ওখানে 4 জন, ওখানে গুপ্ত হামলা হয়েছে পুলিশের উপর। এর ফলে কিন্তু 3-4 তারিখে পুলিশের অবস্থাটা ওই অবস্থায় ছিল না। মানে পুলিশ যে সর্বাগ্রে লড়াইটা করেছে এরকমটা না, সব পুলিশ যে লড়াই করেছে বিষয়টা এরকম না। কারণ অনেক পুলিশই এই আন্দোলনে গুলি চালাতে কিংবা সামনের দিকে যেতে কিন্তু অপারগতা প্রকাশ করছিল, সেরকম তথ্য আমাদের কাছে আসছিল। সুতরাং যারা লড়াই করেছে তারাও আবার জীবন প্রাণপণ লড়াই করেছে। আবার আপনি জানেন কিনা যে প্রশাসনের একটি পক্ষ তারা বিভিন্ন সিভিল পোশাকে বিভিন্ন বাসার ছাদে ওঠে, তারাও কিন্তু ওই অবশ্যই হাজার হাজার কর্মী, তারা কিন্তু হাজার কর্মী আপনার সম্মুখ সংঘর্ষ না জড়ে তারা তো বিভিন্ন জায়গায় অবস্থান করছিলই, এবং বিভিন্ন বাসার ছাদে থেকে। পরবর্তীতে ওই দিন আপনার সন্ধ্যায় মনে হয় যে কেউ বাসা থেকে বের হবে না, এটা টাইমটা আমার এক্সাক্ট খেয়াল নেই, হটেবার। তারপরও 2 তারিখ শহীদ মিনারের প্রোগ্রামে কি আপনি ছিলেন? জি, 2 তারিখ শহীদ মিনারের সেই ঘটনা একটু বলুন। শহীদ মিনারে আমি গিয়েছিলাম 2 তারিখ সন্ধ্যার। হ্যাঁ, শহীদ মিনারে না, শহীদ মিনারে তো আমরা সকাল থেকে সকাল না, আমরা দুপুর থেকে অবস্থান নিয়েছি। দুপুর থেকে, কিন্তু সন্ধ্যায় সেখানে যে লক্ষ লক্ষ প্রজ্বলন করা হয়েছিল, এবং সেখান থেকে আশা করা হচ্ছিল যে 1 দফা দাবি পতনের, শেখ হাসিনার পদত্যাগের 1 দফার আন্দোলনের ঘোষণা আসবে, এরকম একটি প্রত্যাশা ছিল। কিন্তু সেখানে ছাত্ররা তাদের যে নিয়মিত মানে তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি সেটি সেটা পালন করলো, কিন্তু সেখান থেকে কোনো সরকার পতনের 1 দফা দাবি ঘোষণা করলো না। সেটি নিয়ে একটি সমন্বয়হীনতা, একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। ঠিক সেইখান থেকে বিচ্ছিন্নভাবে সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম বিচ্ছিন্নভাবে বিভিন্ন লোক, এরা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই স্ট্যাটাস দিচ্ছিল 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। তারপরে এক কথায় মানে নেতৃত্ব পর্যায় থেকে ঘোষণা না আসলেও যারা আন্দোলনের সাথে জড়িত তারা সবাই চাচ্ছিল এই সরকার আর না থাকুক, সরকার না থাকুক। শহীদ মিনার থেকে আসলে শহীদ মিনারের ঘটনাটা যদি বলতেন। শহীদ মিনারে আমরা বিভিন্নভাবে তখন আপনার চারপাশের যে পরিবেশ, বেশ একটা আমাদের মধ্যে একটা ভীতিও আপনার সঞ্চার হয়েছিল। আমরা তো রক্তে মাংসে করা মানুষ, আমরা যে এবং প্রশাসন যে মারমুখী ভূমিকায় ছিল সেটা তো হওয়াটা স্বাভাবিক বিষয়। আমি মনে আছে আমি তখন ছিলাম গুলশান 1-এ, যখন আমি সিদ্ধান্ত নিলাম যে শহীদ মিনারের দিকে যেতে হবে, আমাদের সকল সহযোদ্ধারা যাচ্ছে, তখন গুলশান 1 থেকে এনিওয়ে আমরা একটা সিএনজি নিলাম। আমার সাথে যুবদলের আমাদের এক বড় ভাই ছিল সহযোদ্ধা, তা আমার প্রিন্স ভাই, তার সাথে আমি শহীদ মিনার দিকে রওনা দিলাম সিএনজিতে। আমি বিভিন্ন জায়গাতে প্রশাসনের লোকজন দেখছি, কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে, ওই সময় আসলে প্রশাসন উইক হয়ে গেছে, অনেক উইক হয়ে গেছে, তারা একদম উইক। এবং আমার মনে হয় না যে আসলে আপনার কি বলে এটাকে, যে ছাত্র জনতা যে তাদেরকে ওই দিন তেমন কোনো বাধা দেওয়া হয়নি, অল্প অল্প কিছু বিভিন্ন জায়গায়। অর্থাৎ প্রশাসনের শক্তির চেয়ে তখন গণতান্ত্রিক আমি মানুষের শক্তির অবস্থান বেশি হয়েছিল, যার ফলে নর্মালি তারা উইক হয়ে যায়। পরবর্তীতে আমি দোয়েল চত্বর হয়ে আমি শহীদ মিনারের দিকে ঢুকি। আমরা বাংলাদেশ জাতীয়, তখনকার ফিলিংসটা কি ছিল আসলে শহীদ মিনারে যে বিশাল সমাবেশটা হয়েছিল? না, আমরা যখন শহীদ মিনারে পৌঁছাই তখন আসলে ওই দিন কত 1 লক্ষ লোক হয়েছিল, এরকম একটা বিশাল ব্যাপার। মিডিয়াতে তো 1 লক্ষের একটা, হ্যাঁ, আমরা ওই ড্রোন শটটি দেখেছি, সবাই ড্রোন শটটা, রাইট। ওই দিন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এবং আমাদের সহযোদ্ধারা আমরা ওখানে গিয়ে আমরা মিছিল শুরু করি শহীদ মিনার। সেই ভিডিও আমার কাছে আছে, আমি নিজেও স্লোগান দেই,
আমি নিজেও সেখানে স্লোগান দিই। আমার সেই প্রোগ্রাম শেষ হলো কটার সময়? সেই প্রোগ্রাম আপনার শেষ হতে হতে রাত হয়ে যায়। রাত্র 9টা বেজে যায় মোটামুটি। প্রোগ্রাম শেষ করে আপনারা? হ্যাঁ, প্রোগ্রাম শেষ করে আমরা শাহবাগ দিয়ে এসে চলে আসি। তখন শাহবাগ থানার সামনে শুধু থানাটাকে সেভ করার জন্য আপনার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, পুলিশ, থানাগুলো সংরক্ষিত ছিল, থানাগুলো এবং ছাত্র জনতার মধ্যে থেকে আমাদের সচেতন অনেকেই বলে যে শাহবাগ থানা, এই পুলিশ ধর, হতে পারে সেনাবাহিনী সেখানে সশস্ত্র অবস্থানে, পরে আর সেগুলো নিয়ে করে নেয়। তারা থানা সেভ করলো সেনাবাহিনী এবং আমরা ছাত্র জনতা আমাদের মতো করে সেদিন বাসায় ফিরে গেলাম। আচ্ছা, 4 তারিখ এবং 5 তারিখের এই ঘটনা ধারাবাহিকভাবে একটু বলবেন। আসলে 4 তারিখে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। 4 তারিখে আমি আন্দোলনে ছিলাম মিরপুরে। 4 তারিখে পরবর্তীতে আপনার এক দফার যখন সিদ্ধান্ত চলে আসে, তখন আপনার আমরা এক দফার প্রস্তুতি নিই। আমরা সেদিন মনে আছে যে 4 তারিখ রাত, 5 তারিখ, 4 তারিখ গিয়ে রাতে 5 তারিখে আসবো আমরা। সে রাতে আমরা কেউ ঘুমাইনি বাসার। পরের দিন সকালবেলা প্রিপারেশন নিয়ে নিজে ভালো কেস টেস পরে টাইট টিট করে বের হলাম, বাসা থেকে বিদায় নিয়ে বের হইলাম, যে যা আছে কপালে, যে ভাগ্যে যেটাই হয়, মোবাইল টোবাইল সবকিছু রেখেই বের হইলাম। আপনার পরবর্তীতে 5 তারিখ সকালবেলা এক দফা বাস্তবায়নের জন্য আমাদের চূড়ান্ত নির্দেশনা, আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক দুজনেই আমাদেরকে 5 তারিখের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন যে আমরা ইনশাল্লাহ বিজয় আমাদের শেষ পর্যন্ত। একটু বলি আমি, 3 তারিখের পর তো মানুষের ধারণাই ছিল যে কোনো সময় সরকার চলে যাবে, কেননা আমরা জানি যে 3 তারিখে সেনাবাহিনীর একটি বৈঠক হয়েছিল, সেখানে কি কি আলোচনা হয়েছে, সেনাপ্রধান কি বলেছেন, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। না, আমরা যারা মাঠে আন্দোলনের মধ্যে ছিলাম, তা আমরা উপরে বিতর্কত কি হচ্ছে আপনার কিছু মেসেজ ছিল না, আমাদের তেমন কোনো মেসেজ ছিল না। আমাদেরকে সেনাবাহিনীর যে মিটিংটি হলো, সেনাপ্রধান সেখানে গান গাইলো, এই তথ্যগুলো আমি ব্যক্তিগতভাবে পরে বললো যে আন্দোলনের পক্ষে আমরা, সরকারের পক্ষে বা এই জনতার বিপক্ষে, তারা গান গাইলো যে আশ্বস্ত করলো, আইয়ুব বাচ্চুর আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। এইটা শোনার পর তো সবার একটা ধারণাই হয়ে গেছিল যে কোনো সময় শেখ হাসিনা সরকার পতন, এটা নিশ্চিত। তখন তো আর আপনার পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না, পেছনে ফেরার সুযোগ নেই। কিন্তু একটা জিনিস, আপনার সফল না হওয়া পর্যন্ত কিন্তু এটা ঠিক আছে, যারা রাজপথে বা মাঠে কাজ করে বা আন্দোলন চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা কিন্তু কোনো ওই যে শঙ্কা, সেই শঙ্কাটা কাটে না, আমরা সফলতাকে ক্যাশ করার কোনো ধরনের সুযোগ নেই। তো 4 তারিখ রাতে 5 তারিখ সকালবেলা প্রস্তুতি নিয়ে বের হলাম। আমি যখন মিরপুর 10-এর গোলচক্রে আসার চেষ্টা করলাম, তখন রাস্তায় সেনাবাহিনীর গাড়ি, বিভিন্ন সতর্কীকরণ হুইসেল এবং কোনোভাবে ছাত্র জনতাকে সামনের দিকে আগাতে দিচ্ছে না তারা। আমরা কি করলাম, 9টার ঘটনা, বেনারসি পল্লীর ভিতর দিয়ে গেলাম, সামনে আগানোর চেষ্টা করলাম। মিরপুর 10 ওদিকে হঠাৎ পিছন থেকে একটা সেনাবাহিনীর গাড়ি এসে আমাদেরকে ধাওয়া করলো। আমরা বিচ্ছিন্নভাবে, আমি একটা ডেভেলপিং একটা বিল্ডিং এর ভিতরে আমি ঢুকে পড়লাম, ঢুকে গেট লাগাই দিলাম। পরে সেনাবাহিনী গাড়ি চলে গেল, পরে আবার বের হইলাম। আমরা মিছিল শুরু করলাম, আমরা ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব চাই। আস্তে আস্তে আমাদের ছাত্র জনতা বাড়তে রইল। পরবর্তীতে আমরা চলে যাই পানির ট্যাঙ্কি, হোপ, ওই এলাকাটাতে। ওখান থেকে আমরা সর্বোচ্চ অর্গানাইজ শুরু করি। ছাত্র জনতা এবং শিক্ষার্থীরা, সকল শ্রেণী পেশার মানুষজন আস্তে আস্তে সেখানে বাড়তে শুরু করলো। আমার মনে আছে যে আমরা পরবর্তীতে কি করব। আমরা দুজন শিক্ষার্থীকে, আমার মনে আছে যে ওই সময়টাতে 5 তারিখ সকালবেলা ওখানে নেতৃত্ব দেওয়ার মতো কৌশল কি হতে পারে, আমাদের কি এরকম নেতৃত্ব দেওয়ার মতো কোনো, আজকে বলা হয়ে থাকে সমন্বয়ক, বলা হয়ে থাকে জুলাই যোদ্ধা, ঠিক আছে, কিন্তু ওখানে নেতৃত্ব দেওয়ার মতো ওরকম কৌশলী কেউ ছিল না। আমি শিক্ষার্থী ছেলেমেয়েদেরকে ডাকলাম, কথা বললাম যে ভাই, আমি সাধারণ নাগরিক। আমি তখন ছাত্রদলের পরিচয়টা তখন দেইনি, তখন আমি সকালবেলা তাদেরকে পরিচয় দিই, দরকারও নেই। হ্যাঁ, আমাদের যেহেতু আজকের প্রোগ্রাম এক দফা, আমরা যে কোনো ভাবেই হোক আমাদেরকে পৌঁছাইতে হবে গণভবনে। আগের দিনের রাতেই মেসেজ ছিল যে আগামীকালকে সকালের লক্ষ্য হলো গণভবন। যদিও প্রাথমিক শাহবাগ স্পট ছিল,
শাহবাগ থেকে মুভ করে পরবর্তীতে চেঞ্জ হয়ে এটা গণভবনের দিক গেল। আমরা আবার মিরপুর থেকে যারা আসছিলাম আমরা শাহবাগ না গিয়ে আমরা গণভবনের দিকে, যেহেতু ওই দিক থেকে আসতেছে এই দিক থেকে আমরা গেলাম। তো যেটি বলছিলাম যে ওখানে কোনো ধরনের নেতৃত্ব পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন কোনো নেতৃত্ব ওখানে ছিল না। তা আমি দীর্ঘ লং টাইম ছাত্রদল করি, তা আমি তাৎক্ষণিক ওদের সাথে কথা বললাম, আসো ভাই বোনেরা কি করা যায় আমরা এটা নিয়ে কথা বলি। সে ভিডিও এবং ছবি আমার কাছে আছে। তাৎক্ষণিক শিক্ষার্থীদের মধ্য থেকে একজনে প্রস্তাব করলো যে একটা কাজ করি, আমরা সেনাবাহিনীর সাথে কথা বলি। তারা বন্দুক তাক করে আছে, তারা ওখানে করে চতুর্দিকটা আটকে রাখছে, কেউ তাদেরকে পার হতে দিচ্ছে না। তো তাদের সাথে কথা বলি। পরে আমি বললাম যে একটা কাজ করো, তাহলে আইডি কার্ড ঝুলে আর 2 জন ওখানে যাও। পরে আপনার সেনাবাহিনীর সাথে তারা করে আইডি কার্ড উঠিয়ে তারা তাদের সাথে কথা বলতে গেল এবং সেনাবাহিনী তাদের কথা বললো। কিন্তু তা আমাদেরকে অনুমতি দেয়নি। আমাদেরকে অনুমতি দেয়নি যে গোলচক্কর পাস করে আমরা গণভবনের দিকে যাব, এই অনুমতি দেয়া হয়নি। আমাদেরকে যখন ফেরত আসলো, পারমিশন পাইনি, তখন আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আমাদেরকে কি করতে হবে। আমরা তো পিছনে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তো আমি করলাম কি, ওদেরকে বললাম যে ভাই বোনেরা, সেনাবাহিনী আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের বিকল্প ওয়ে খুঁজতে হবে। তো এখন যে 10 নম্বর যে আপনার শাহালি যে মার্কেটটা, এই মার্কেটের পিছনে রোডটা ইউজ করার জন্য এদিকে সেনপাড়া, এদিক দিয়ে আমরা কাজীপাড়া দিয়ে বের হবো, এরকম একটা আমরা প্ল্যান করতেছিলাম। এখন বলতেছে যে না, ওই দিক থেকে ছাদের থেকে গুলি করতে পারে বা ভিতরে আওয়ামী লীগ আমাদেরকে অ্যাটাক করতে পারে। এনিওয়ে দেখা গেছে যে ওই ঝুঁকিপূর্ণ, পিছনের ওই ভিতরগত এলাকা দিয়ে যদি উপর থেকে আমাদেরকে গরম পানি মারে বা গুলি করে তাহলে এটা আমাদের জন্য ঝুঁকির প্রোগ্রাম। তো পরবর্তীতে আমরা আরো কিছুক্ষণ সেখানে ওয়েট করলাম। কোনোভাবে যখন আমরা সেনাবাহিনীর এই সাইডটা থেকে কোনো ধরনের সাপোর্ট পাইনি, তখন আমি বললাম যে এনিওয়ে আমরা যেহেতু যাবই, তাহলে আসো আমরা ঝুঁকি নিয়েই যাব। এই প্রথমে আমি মিছিল শুরু করলাম, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই এক মিছিলেই আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব চাই। সেই মিছিলে দেখলাম যে আমাদের যা উপস্থিত ছিল সবাই তখন বের হয়ে আসলো। যখন মিছিল শুরু হলো, আমরা একটু আগালাম, আগে গলি দিয়ে ঢুকে মুভ করলাম এবং আমাদের মিছিলের উপস্থিতি বহু গুণে বেড়ে গেল। সেনাবাহিনী আর কিছু বললো না। আমরা সেনাবাহিনীর সেই ওই রাস্তায় না, আমরা বিকল্প ভিতর দিয়ে ঝুঁকি নিয়ে আমরা ভিতর দিয়ে কাজীপাড়া দিয়ে বের হবো, এই সিদ্ধান্ত নিয়ে আমরা ভিতর দিয়ে কাজীপাড়া দিয়ে বের হয়ে গেলেন মিছিল করতে। হ্যাঁ, বের হয়ে গেলাম। তো আমরা যখন ওই রোডটাতে চলে গেলাম, ওই পাশে সকল মানুষ আমাদের মিছিলের সাথে যোগ হতে, মানে ওই আন্দোলনটা এমন একটা বিষয় আমরা অর্থাৎ একটা মিছিল দেখেছে জনতা, সেখানে যোগ হয়ে গেছে। পরবর্তীতে ওই এলাকার সমস্ত মানুষ হেমিলনের বাসিলা যখন বাসি নিয়ে সামনে চলে যায়, আমরা শিক্ষার্থীরা সামনে ব্যানার নিয়ে, আমি হাতে পতাকা নিয়ে মিছিল শুরু করতে করতে সামনে আগালাম এবং ওই এলাকার সমস্ত মানুষ সেই মিছিলের সাথে যোগ হতে লাগলো এবং আমাদের উপস্থিতির সংখ্যাটা ক্রমে বাড়তে লাগলো। একটা পর্যায়ে আমরা শেওড়াপাড়া, আমাদের আগারগা, এই যে চিনমতি সমল, এখানে আমরা কয়েক দফায় আমরা সেনাবাহিনী তার ব্যারিকেড আমাদের ভাঙতে হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পালাচ্ছে, হয়তো আয়োজন চলছে, ব্যাগ গুছাচ্ছে বা হোটেবার, আপনাদের কাছে ছিল না তখন এই মেসেজ তো আমাদের কাছে থাকে না, কিন্তু আমাদের গন্তব্য ছিল যে আমরা যাবই। এজন্য আমরা 3টা সেনাবাহিনীর ব্যারিকেড, নর্মাল ব্যারিকেড এবং সেনাবাহিনীর ব্যারিকেড কিন্তু অনেক ডিফারেন্স, আলাদা। আমরা ছাত্র জনতা সবাই মিলে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা তাদেরকে, ভাইয়া আমাদেরকে যেতে দেন, আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়লাম এবং আমার কাছে মনে হলো কি সেনাবাহিনী চাচ্ছিল যে ওরা আমাদেরকে ভেঙে চলে যায়, যে এই সাহসটা ওরা, যদিও তাদের বাহিনীগত নির্দেশনা ছিল ঠেকানো, এইজন্য তারা দায়িত্ব পালন করে। আমার কাছে সেটা মনে হচ্ছে যে আমরা কয়েকজন মিলে ধাক্কা দিয়ে চলে গেলাম, তারা কিন্তু ছেড়ে দিল, তারা আটকে দিতে পারতো। আমার কাছে মনে হচ্ছে যে কয়েকজন সেনাবাহিনী পক্ষে ছিল বলেই তো দেশের এই পরিবর্তনটা। তাদের দায়িত্বও আছে এবং রাষ্ট্রের কাছে তাদের জবাবদিহিতাও আছে, তাদের দেশপ্রেম আসলে সুশৃঙ্খল বাহিনী বলে কথা। হ্যাঁ, সুশৃঙ্খল বাহিনী বলে কথা। এবং আমাদের এই ফ্যাসিস্ট পতনের জন্য আমি অন্যতম ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে দেশপ্রেমিক
অবশ্যই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী রেমিটেন্স যোদ্ধারা আরো হয়তো লাখ লাখ মানুষের প্রাণ দিতে হতো এবং দেশ মূলত মুক্ত হতো কিনা সেটি নিয়েও সন্দেহ আছে আসলে। রাইট রাইট, সেটি নিয়েও সন্দেহ আছে। পরবর্তীতে আমরা বিজয় সরণি, কেননা সেনাবাহিনীর রাস্তা কিন্তু দুটো, একটা জিনিস ভাবতে হবে, হয় সেনাবাহিনী জনতার পক্ষে থাকবে অথবা সরকারের পক্ষে। সরকারের পক্ষে। সেনাবাহিনী যদি সরকারের পক্ষে থাকতো, এই মেসেজ যদি সারা দেশে থাকতো তাহলে জনতা কি এত পরিমাণে নেমে? কুমিল্লাতে প্রথম আমার যেটা মনে আছে যে কুমিল্লাতে প্রথম ছাত্র জনতার সাথে শিক্ষার্থীদের সাথে কিন্তু সেনাবাহিনী মিছিল করছে। প্রথম সেনাবাহিনী কুমিল্লায় বিদ্রোহ করে এবং ওইটা দেখে সেনাবাহিনীর যে প্রথম আপনার ব্রেকটা, মানে ব্রেক বলবো যে কুমিল্লার যে বিদ্রোহটা, কিছু জুনিয়র অফিসার এবং কিছু সিপাহী তাদের যে এই বিদ্রোহটা, এটা এক ধরনের বিদ্রোহ যে হাইকমান্ড অমান্য করে জনতার সাথে বের হয়ে আসছে এবং জনতার সাথে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই বিষয়টি সেনাবাহিনীর যে মানে যে ইয়েটা, সরকারের পক্ষে যে অবস্থাটা, সেটিকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। এই কারণেই পুরো সেনাবাহিনী আমার মনে হয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, কিংবা হয়তো সেনাবাহিনীর প্রস্তুতি ছিল কিনা আমরা জানি না, কিন্তু এটা প্রথম। পরবর্তীতে ভাই আপনার আমরা আগারগার সেনাবাহিনী ব্রিগেড গেট ভেঙে আমরা বিজয় সরণি পৌঁছাই। আগারগা ভাঙলে তো আপনার গণভবনের খুব কাছে। আগারগা ভেঙে আমরা বিজয় সরণি গেলাম পেছনের সাইড। হ্যাঁ, বিজয় সরণি যখন আমরা ক্রস করে আমরা কারণ বাজারের দিকে আগালাম, কিছুক্ষণ সামনে গেলে আমরা একটা হেলিকপ্টার উঠতে দেখি গণভবন থেকে। ওই দিক থেকে একটা হেলিকপ্টার আমাদের মনের মধ্যে। তখন জিয়া উদ্যানের আশপাশে ছিলেন আমরা বিজয় সরণি, হ্যাঁ এই তো আর কি, বিজয় সরণি থেকে যে উদ্যান। আপনারা যদি গণভবনের দিকে যান তাহলে বিজয় সরণিতে যাবেন কেন? না, আমরা হচ্ছে আপনার বিজয় সরণির যে রোডটা, বিজয় সরণির যে রোডটা, ওই রোডটা আমরা মূলত যাচ্ছিলাম কারণ বাজারের দিকে। পরবর্তীতে আমরা ওখান থেকে দেখলাম যে শাহবাগের মিছিল এই দিকে চলে আসছে। যাচ্ছিলেন আপনারা? শাহবাগের মিছিল যখন গণভবনের দিকে মুভ করছে, তখন আমরাও গণভবন থেকে মুভ করি। তখন হেলিকপ্টার দেখতে পাই। তো আপনার বিজয় সরণিতে থাকাকালীন একটা হেলিকপ্টার দেখলাম যে উপরে উঠলো। আমরা প্রচন্ড রকমের ভয় পেলাম যে হেলিকপ্টার থেকে, যেহেতু এর আগেও গুলি করা হয়েছে বাড্ডাতে এবং আপনার বিভিন্ন জায়গায় যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, আমরা সেটাকে ধারণা করছিলাম যে যেহেতু আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের কাছাকাছি চলে আসছি, এখন মনে হয় যে হেলিকপ্টার দিয়ে দমন করার জন্য চেষ্টা করছি। তো হতে পারে আমি দেখলাম যে হেলিকপ্টারটা উপরে উঠলাম, আমরা কিছুটা ভয় করলাম, আতঙ্কিত হয়ে গেলাম, কিন্তু হেলিকপ্টারটা ওই দিকে চলে গেল, ধানমন্ডির দিকে ওই দিকে চলে গেল। তখন আমরা ওকে ফাইন। বিজয় সরণি পার হয়ে যখন আমরা গণভবনের দিকে আমরা মুভ করলাম, ওই শাহবাগের মিছিল এই দিকে চলে আসছে, তখন হঠাৎ করে আমার ফোনে আমার ফ্যামিলি থেকে কল আসার পরে রিসিভারে যে আমাকে জানানো হলো যে শেখ হাসিনা কিছুক্ষণ আগে পালায়ে চলে গেছে, আর সেনা প্রধান সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এটা হচ্ছে নিশ্চয়ই এটা 11টা 11:30 খবর। হ্যাঁ, তখনকার মেসেজ। এরপরে আমরা এই খবর তাৎক্ষণিক আমি সবাইকে মিছিল থামিয়ে বললাম যে এইমাত্র আমার কাছে খবর আসছে, ব্রেকিং নিউজ হচ্ছে, শেখ হাসিনা সে পালায়ে চলে গেছে এবং সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। তাৎক্ষণিক আবার আমরা মিছিল চেঞ্জ করলাম যে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। অসাধারণ একটা ফিলিংস এর। এবং আমি দেখলাম যে আমার এই মেসেজ পাওয়ার পরে প্রত্যেকটা ছাত্র জনতার শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ বলে, ঠিক আছে, মানে সবার মানে চেহারায় চেঞ্জ হয়ে গেল। এই অভিব্যক্তি আসলে প্রকাশ করার মতো না। তাৎক্ষণিক দেখলাম যে কয়েকটা চ্যানেলের সাংবাদিক আমাদের সাথে কথা বললো যে তরুণ প্রজন্ম হিসাবে আপনারা কেমন বাংলাদেশ চান, বিভিন্ন তারুণ্য দীপ্ত বিভিন্ন কোশ্চেন আমাদের করা শুরু করলো। হতে পারে আমরা তাদেরকে শেষ করে আমরা সামনের দিকে আগালাম। একটা পর্যায়ে আমি রাস্তার পাশে খুব ক্লান্ত, সারাদিন এই একটি চ্যালেঞ্জিং মোমেন্টস পার করে আসছি, শরীরে ঘাম টামবে, মানে সামনে খুব উইক হয়ে গেলাম। নিজে রাস্তার পাশে বসলাম, বসে কিছুক্ষণ বাদাম টাদাম খেলাম। অনেক ফোন আসতেছে আমাদেরকে জানানো, সেই কারণ হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিটা সক্রিয় কর্মীরা দীর্ঘদিন যাবৎ আমরা 15.5 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়েছি। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা আমাদের শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি এবং সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের
142 জন আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি। যদিও 400 কত জন জন্য, হ্যাঁ সব অঙ্গ সংগঠন দলীয় হিসাবে ওইটা কিন্তু বাংলাদেশ জাতীয়তা যেহেতু আমি ছাত্রদল 142 জন, হ্যাঁ 142 জনের আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের এই আন্দোলন সংগ্রামের দ্বিতীয় শহীদ ওয়াসিম চট্টগ্রামের কৃতি সন্তান, এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী, এই রেভলিউশনের দ্বিতীয় শহীদ অগ্রনায়ক হচ্ছে, এবং চট্টগ্রামের প্রথম। ফাইয়াজ হচ্ছে ঢাকার প্রথম, সমগ্র বাংলাদেশে হচ্ছে আবু সাইদ প্রথম, এবং চট্টগ্রামের প্রথম হচ্ছে আমাদের শহীদ ওয়াসিম, এবং সারা দেশের হিসাবে হচ্ছে দ্বিতীয় শহীদ ওয়াসিম। শহীদ ওয়াসিম কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিল যে আমি কোটা সংস্কার আন্দোলনে, যৌক্তিক এই আন্দোলনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিচয় নিয়ে আমি শহীদ হতে চাই। তো আসলে এই 18 তারিখ আমাদের জুলাই আগস্ট বিপ্লবের খুবই টার্নিং পয়েন্ট ছিল, টার্নিং পয়েন্ট, একটি মৃত আন্দোলনকে পুনর্জন্ম হয়েছে। এই দিনেই 31 জন, সমগ্র বাংলাদেশে 31 জন আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে। এই দিনেই আমাদের মীর মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের ফাইয়াজ শহীদ হয়েছে। এখন আপনার প্রত্যাশা কি আসলে ছোট্ট করে বলবেন? আমাদের প্রত্যাশা, আমরা একটি দীর্ঘ 15.5 বছর একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে একটি গণতান্ত্রিক পরিবেশ, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের মাধ্যমে রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্রের যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের সফলতা। এবং আমার ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে আমরা দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করে আসছি, এর মাধ্যমে যেন দেশে একটি রাষ্ট্রীয় সরকার, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়। মানুষ যেন তারা তাদের ভোটের স্বাধীনতার মাধ্যমে তারা তাদের নিজস্ব সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা হয়তো আগামীতে আপনার আবারও আমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সবারই প্রত্যাশা যে জুলাই অভ্যুত্থান বা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেন তথাকথিত কিংবা কথিত কোনো পরিবর্তন না হয়, এটি যেন আসলেই বাংলাদেশের একটি পরিবর্তন হয়। কেননা যে রক্ত দিয়ে তরুণ প্রজন্ম এই পরিবর্তন এনে দিয়েছে, যদি সেই পরিবর্তন না হয়, আসলেই পরিবর্তন না হয়, তাহলে সেই রক্তের ঋণ আমরা কখনো শোধ তো করতেই পারবো না। তাছাড়া তাদের রক্তের সেই বিষয়টি বৃথা যাবে। সুতরাং আমাদের সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে সবার মানবিক এবং আইনের শাসন যেখানে কায়েম হবে। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।